খোলা জানলার কাছে থুতনি গেড়ে বাহিরে তাকিয়ে আছে মেঘ। মৃদু বাতাসে তার এলোকেশি চুল উড়ছে। দূরের সিটে হেলান দিয়ে বসে থাকা আদ্রিয়ান তার ঘাড় ঘুরিয়ে মাথা উঁচু করে বেশ দীর্ঘ সময় ধরে পর্যবেক্ষণ করছে মেঘকে। তার প্রিয় মেঘ বালিকা, যাকে সে ভীষণ ভালোবাসে, নোয়া পাশে বসেছিল। মুগ্ধ করা দৃষ্টিতে আদ্রিয়ানের তাকিয়ে থাকা দেখে হাত দিয়ে ধাক্কা দেয় মেঘের শরীরে। হঠাৎ নুহার ডাকে জানালা কাছ থেকে সরে এসে নুহার দিকে তাকিয়ে বলে, কি হয়েছে নুহা? নুহা চোখ দিয়ে তাদের থেকে 2 সিট আগে বসে থাকা আদ্রিয়ানের দিকে ইশারা দেয়। মেঘ চক্ষু ইশারায় তাকায় সামনের দিকে। প্রথমে ঘটনা না বুঝতে পারলেও পরে আদ্রিয়ানের এক দৃষ্টিতে তাকিয়ে থাকা দেখে সব বুঝতে পারে। নুহা দুষ্টু হাসি দিয়ে বলে, দেখ আদ্রিয়ান স্যার, প্রায় 30 মিনিট ধরে তোর দিকে তাকিয়ে আছে মেঘ। প্রেমে পড়ে গেছে তোর। 2 চোখ মিলিত হয় দুইজনের। আদ্রিয়ানের দিকে তাকিয়ে মেঘ লজ্জা মিশ্রিত হাসি দিয়ে পাশে থাকা নুহার কথার উত্তর মেঘ চরম সত্যি বলে ওঠে, নিজের বউয়ের প্রেমে পড়া অন্যায় নয় বউ। শব্দটা শুনে নুহা চমকে যায়। অবিশ্বাস্য চোখে মেঘের দিকে তাকায়। তারা দুইজন যে প্রেম করছে তা মেঘ জানতো, কিন্তু বিয়ে করেছে কবে? আদ্রিয়ান স্যার মেঘের স্বামী হয়? সত্যি? নুহা যেন কথাটা বিশ্বাস হচ্ছে না। নুহা বলে, বউ মানে মেঘ, তুমি আর আদ্রিয়ান স্যার বিবাহিত? নুহাকে মেঘ সত্যিটা বলে দেয়, কারণ সে বিশ্বাস করে নুহাকে। তাছাড়া তাদের দুইজনের সম্পর্কের কথা যখন নুহা জেনে গেছে, তখন লুকিয়ে রাখা উচিত হবে না। মেঘ হ্যাঁ বোধক সম্মতি দিয়ে বলে, হ্যাঁ আমরা বিবাহিত। ডক্টর আদ্রিয়ান রেদওয়ানের বউ হই আমি। নুহা হকচকিয়ে যায়, তবে আগ্রহ দেখিয়ে মেঘের দিকে ফিরে প্রশ্ন করে ওঠে, মেঘ কবে বিয়ে করলে তোমরা? একবার ইনভাইট ও করলে না? নুহার প্রশ্ন শুনে মেঘ হাসে। বিয়ের দাওয়াত সে কী করে দিবে? যখন তাদের বিয়ে হয়েছিল তখন মেঘও জানতো না। 14 বছর বয়সে বিয়ে হয় তার। বিয়ে, স্বামী, সংসার বিষয়ে তার কোনো ধারণা ছিল না। আর বড় হয়ে যখন বুঝলো তখন সব শেষ। তার স্বামী তার থেকে দূরে চলে যায়। অতীতের ঘটনা মনে করে কিছুটা কষ্ট পায় মেঘ। তবে এখনো অবধি আদ্রিয়ানকে তার দিকে তাকিয়ে থাকতে দেখে সুখের হাসি ফুটে ওঠে। শুরু যেমনই হোক তাদের শেষটা সুন্দর হবে। মেঘ হাসি মুখে বলে, প্রায় 9 বছর আগে বিয়ে হয়েছিল আমাদের। তখন তোমায় কি করে ইনভাইট করতাম শুনি? 9 বছর আগের বিয়ে হয়েছিল মানে? মেঘের সব কথা নুহার মাথার উপর দিয়ে গেল। সে অবাক করা কণ্ঠে প্রশ্ন করে ওঠে, 9 বছর আগে মানে কি বলছো তুমি? মেঘ, তোমাদের বিয়ের ঘটনা শুনতে চাই আমি, দ্রুত বলো। এরপর মেঘ তাদের দুইজনের বিয়ের ঘটনা শোনায় নুহাকে। তাছাড়া অনেক সময়ের রাস্তা, তাই গল্প করে কাটিয়ে দিলে মন্দ হয় না। নুহা মেঘের বিয়ের সব কথা বেশ মনোযোগ সহকারে শুনছে আর উপভোগ করছে। কিন্তু হঠাৎ তার চোখ যায় বাসের প্রথম সিটে বসা তিহানের দিকে, যে এখন আদ্রিয়ান আর মেঘের দিকে তাকিয়ে আছে। হয়তো তার কষ্ট লাগছে। প্রথম সারির সিটে বসে তিহান সব দেখলো। হৃদয় মাঝে এক অদ্ভুত অনুভূতির সৃষ্টি হয়। খুব কষ্টও হয় না, আবার কোনো যায় আসে না এমন মনে হচ্ছে না। বেশ শেষে তার বৈবাহিক জীবনের ঘটনা বর্ণনা করছিল মেঘ। তিহান সেই দিকে কিছুক্ষণ তাকিয়ে দৃষ্টি সরিয়ে নেয়। সিটে হেলান দিয়ে বসে যায়। প্রায় 2 ঘন্টা পর গাড়ি এসে থামে এক জঙ্গলে ঘেরা রিপোর্টের সামনে। সকল ছাত্রছাত্রী সিট থেকে উঠে গাড়ি থেকে নেমে দাঁড়ায়। মেঘ আর নুহা বাস থেকে নেমে দাঁড়ায়, রিপোর্টের ভেতরে ঢুকে যায়। এরপর তাদের জন্য বরাদ্দকৃত রুমে চলে যায়। তারা সকলে এখানে 2 থেকে 3 দিনের মতো থাকবে। বনাঞ্চলের মানুষ জনের স্বার্থ সেবা নিশ্চয় করা তাদের মূল কাজ। প্রতি বছর ফার্স্ট ইয়ারের ছাত্রছাত্রীদের জন্য এই ধরনের শিক্ষানিয়োগ ক্যাম্পের আয়োজন করা হয়, যাতে তারা ক্লাসের পাশাপাশি প্র্যাকটিক্যালি শিক্ষা লাভ করতে পারে। রোল অনুসারে মেঘ আর নুহা
একই রুমে থাকবে। তারা দুইজন রুমে যায়। দীর্ঘ সময় জার্নি করে আসার ফলে নোহার শরীর অনেক টায়ার্ড। বিছানায় ধপ করে শুয়ে পড়ে আর বলে, আমার শরীর প্রচুর টায়ার্ড, একটু ঘুমাতে চাই। নোহার টায়ার্ডনেসের কথা শুনে মেঘ বলে, নোহা তুমি গোসল করে ঘুমিয়ে নাও। বিছানা ছেড়ে উঠে ব্যাগে থেকে তার প্রয়োজনীয় জিনিস বের করে গোসল করতে যায় নোহা। রুমের আলমারিতে মেঘ তার ব্যাগের জিনিসপত্র গুছিয়ে রাখে। 2 দিন কম সময় না, এত সময় লাগেজ থেকে জামা কাপড় নিয়ে পরা যাবে না, তাই আলমারিতে রাখা বেটার হবে। ব্যাগ খুলে মেঘ যখন তার জামাপত্র আলমারিতে রাখতে যাবে, হঠাৎ খেয়াল করে আদ্রিয়ানের কয়েক পিস শার্ট আর গেঞ্জি আর ব্যাগে রয়েছে মূলত বিভিন্ন ডকুমেন্ট আর জামা কাপড়। বলে আদ্রিয়ানের লাগেজে আর জায়গা ছিল না, তাই বাধ্য হয়ে মেঘের এখানে ভর্তি হয়েছে। মেঘ ব্যাগ করা জামা কাপড় বের করে বিছানায় রাখে। এখন কি সে এই কাপড় আদ্রিয়ানকে দিয়ে আসবে? কেউ যদি দেখে নেয়? রিপোর্টে অনেক স্টুডেন্ট রয়েছে, কিন্তু সবাই হয়তো রুমে বিশ্রাম নিচ্ছে এখন। তাছাড়া আদ্রিয়ান গোসল করে কি পরবে? তার সব জামা কাপড় এখানে। মেঘ তাই সিদ্ধান্ত নেয় সে চুপি চুপি গিয়ে আদ্রিয়ানকে তার জামা কাপড় দিয়ে আসবে। রুম থেকে বের হয়ে চুপি চুপি আদ্রিয়ানের রুমের দিকে এগিয়ে যায় মেঘ। হাত রাখে থাকা কাপড় পরিহিত ওড়নার আড়ালে লুকিয়ে রাখে যেন কেউ দেখতে না পায়। ধীরে ধীরে পা ফেলে এক দৌড়ে আদ্রিয়ানের রুমের ভেতরে ঢুকে পড়ে মেঘ। সব স্টুডেন্ট এখন রুমে, তাই কেউ দেখেনি। আদ্রিয়ানের রুমের ভেতরে প্রবেশ করে দরজা লাগিয়ে দেয়, কিন্তু রুমে কোথাও আদ্রিয়ান নাই। সম্পূর্ণ রুম ফাঁকা। আদ্রিয়ান স্যার কোথায় চলে গেছে? বাসে একসাথে এসেছে, তবে কি ক্যাম্পের কাজের বাইরে গেছে? মেঘ রুম চারপাশে বেলকনির মধ্যে খুঁজে দেখে, তবে ওয়াশরুম থেকে পানির ঝরনার শব্দ শুনে বুঝে যায় সে ওয়াশরুমে আছে। মেঘ তার হাতে থাকা জামা কাপড় বিছানায় রাখে। ওয়াশরুমের দরজা খুলে বেল হয়ে আসে আদ্রিয়ান। বিছানা ছেড়ে উঠে দাঁড়িয়ে মেঘ তার কাছে যার জন্য পা বাড়ায়, কিন্তু হঠাৎ থমকে যায়। সদ্য গোসল শেষ করে আসা আদ্রর পরিহিত শার্ট প্যান্ট আর হাতে টাওয়াল দিয়ে মাথা মুছতে থাকে। ভেজা চুল বেয়ে টপ টপ করে পানি গড়িয়ে পড়ছে। বুকের অংশ খালি, সুঠাম পেশিবহুল উন্মুক্ত দেহ, হাতের শক্ত মার্সেল চুল বেয়ে টপ টপ পানি গড়িয়ে পড়ছে। এই অবস্থায় আদ্রিয়ানকে অনেক সুদর্শন লাগছে। মেঘ মুগ্ধ চোখে তাকিয়ে থাকে তার স্বামীর দিকে। নিজ স্বামীর অপর ক্রাশ খেয়েছে সে। এমন হ্যান্ডসাম পুরুষের ওপর দিকে নজর সরানো খুব মুশকিল। কি সুন্দর দেখতে তার জামাই। বাংলাদেশের মেয়েদের মতো বলতে ইচ্ছা করছে, মেঘ তুই জিতছস। হঠাৎ রুমে মেঘকে দেখে অবাক হয় আদ্রিয়ান। মেঘ এখানে কি করছে? কিন্তু মেঘ এমন অদ্ভুতভাবে তার দিকে তাকিয়ে আছে কেন? চোখের ইশারা দিয়ে আদ্রিয়ান বোঝায় এমন করে তাকানোর কারণ কি, কিন্তু মেঘ বোঝে না, শুধু ড্যাব ড্যাব করে আদ্রিয়ানের সারা শরীর পর্যবেক্ষণ করতে থাকে। প্রথমে মেঘের এমন দৃষ্টি কারণ আদ্রিয়ান না বুঝলেও পরে ঠিকই বোঝে। এক পা করে এগিয়ে যায় আদ্রিয়ান মেঘের কাছে, তার সম্মুখে দাঁড়ায়। আদ্রিয়ান তার নিকটে আসার পর মেঘের মুগ্ধতা যেন দ্বিগুণ বেড়ে যায়। মৃদু হেসে আদ্রিয়ান বলে, মিসেস রেদওয়ান, পরপুরুষের দিকে এমন করে তাকিয়ে থাকতে লজ্জা করে না? টিচার হই তোমার। আদ্রিয়ানের কথায় হুঁশ ফেরে মেঘের। এতক্ষণ যাবৎ তার তাকিয়ে থাকা নিয়ে সে লজ্জিত নয়, বরং বলে ওঠে, নিজ স্বামীর দিকে তাকিয়ে থাকা অন্যায় নয়। জামাইকে দেখার সম্পূর্ণ অধিকার তার বইয়ের আছে। আদ্রিয়ান বলে, কিন্তু আমি আপনার শিক্ষক হই। শিক্ষক কিন্তু পিতৃ সমতুল্য। আদ্রিয়ানের কথায় ভ্রু কুঁচকায় মেঘ। কড়া কণ্ঠে বলে ওঠে, তবে এখন কি আপনাকে বাবা বলে ডাকবো? বাবা ডাক শুনে আদ্রিয়ান শুকনো ঢোক গিলে। বইয়ের মুখ থেকে বাবা ডাক শোনার ইচ্ছা তার নাই। আদ্রিয়ান বলে, না তুমি ডাকবে না, তবে তোমার বাচ্চার মুখ থেকে বাবা ডাক শুনতে চাই। বাচ্চার কথা শুনে বেশ লজ্জা পেয়ে যায় মেঘ। সে মাথা নিচু করে লাজুক হাসে। এরপর আদ্রিয়ানের হাতে মৃদু থাপ্পড় দিয়ে বলে ওঠে, আদ্রিয়ান তুমিও না, তুমি
শব্দটা কণ্ঠ দিয়ে উচ্চারণ করার সাথে সাথেই মেঘের আঙুলে ঠোঁট চেপে ধরে আদ্রিয়ান। এরপর হুঁশিয়ারি দিয়ে বলে ওঠে, তুমি বলে ডাকবে না আর কখনো। আপনি বলবে। মেঘ অবাক হয়। যেখানে সব স্বামীরা তার স্ত্রীর মুখ থেকে তুমি ডাক শুনতে চায়, তখন আদ্রিয়ান নিষেধ করছে কেন? বাসে তার এক ক্লাসমেট ও বলল তার বয়ফ্রেন্ডকে সে আপনি বলে ডাকে বলে, তার সাথে রাগ করে কথা বলে না। মেঘ বলে, কেন ডাকবো না? আদ্রিয়ান শান্ত হয়ে বলে ওঠে, কারণ তোমার কণ্ঠে আপনি ডাক শুনতে আমার ভালো লাগে না। সাধারণ সবাই আপনি অপর মানুষকে বলে। আমি সারা জীবন তোমার কাছে দূরের অপর মানুষ হয়ে থাকতে চাই, যাতে তুমি সারা জীবন ধীরে ধীরে তুমি আমায় জানতে পারো। আদ্রিয়ানের কথা শুনে মেঘ হাসে। মেঘ বলে, ডাকবো না তুমি করি, শুধু আপনি। কিন্তু এতক্ষণ তার এই রুমে থাকা উচিত নয়, কেউ যদি দেখে নেয়। তাছাড়া নুহা রুম থেকে বের হয়ে তাকে খুঁজবে। বিছানায় রাখা কাপড় উঠিয়ে মেঘ আদ্রিয়ানের হাতে দিয়ে বলে ওঠে, আদ্রিয়ান, আপনার শার্ট আর গেঞ্জি আমার লাগেজে ছিল, এই নেন। আর আমি এখন যাই। মেঘের যাওয়ার কথা বলার আগেই আদ্রিয়ান তার হাতে তাওয়াল ধরিয়ে দিয়ে মাথার দিকে ইশারা করে বলে, চুল মুছে দাও আগে, পরে যাবে। বিছানা বসে আদ্রিয়ান। মেঘ এগিয়ে আসে তার কাছে, কোমর টেনে ধরে মেঘকে নিজ উরুর ওপর বসায় আদ্রিয়ান। এরপর মেঘ হাতে থাকা তাওয়াল দিয়ে কোলে বসে মাথা মুছিয়ে দেয় আদ্রিয়ানের। রাতে রিসোর্টে সকল ছাত্রছাত্রীরা গান বাজনার আয়োজন করে। কাল থেকে তাদের ক্যাম্পও শুরু। রাতে কাজ করা সম্ভব নয়। বাইরে ছাদের আলো আর রিসোর্টের জাঁকজমকপূর্ণ পরিবেশ। সবাই গানের সুর তোলে, কেউ আবার নাচ করছে। মেঘ দূরে একা কোনায় বসে আছে। সবার পারফর্ম করা শেষ হলে হাততালি দিচ্ছে। জিয়াও এখানে বসে। আদ্রিয়ান উপস্থিত হয় তখন। মেঘের দিকে তাকিয়ে মুচকি হাসি দেয়। জিয়া আর আদ্রিয়ান পাশাপাশি বসে থাকায় জিয়া ভেবেছে তাকে দেখে আদ্র খুশি হয়েছে, কিন্তু তার ধারণা সম্পূর্ণ ভুল। আদ্রিয়ান গিয়ে ছাত্রছাত্রীর সাথে বসে। জঙ্গল ঘিরে থাকা রিসোর্টের আশেপাশে অনেক গাছপালা রয়েছে। মৃদু বাতাসে শীতল আবহাওয়ায় বেশ ঠান্ডা পড়েছে। শীতে কিছুটা কেঁপে ওঠে মেঘ। দূরে বসে থাকা আদ্রিয়ান খেয়াল করলো রিসোর্টের ভেতর থেকে সবার জন্য কফির অর্ডার করলো। কফি নিয়ে আসে ওয়েটার। এই শীতে কফি খাওয়া মন্দ হবে না। তিহান মনমরা হয়ে বসে আছে সবার মাঝে, তার মুখে কোনো আনন্দ নাই। মেঘের নজরে এলো তিহানের এমন উদাসীন মুখ। মেঘ নুহাকে বলে, নুহা, তিহানে কি হয়েছে? এমন মনমরা কেন? নুহা অনেক সময় ধরে তিহানকে খেয়াল করছে। তার মন খারাপের কারণ নুহা জানে, কিন্তু মেঘকে কি বলবে? তিহান তাকে পছন্দ করে। অবশ্য মেঘ এখন জেনে কি করবে? সে অন্য একজনের বউ। তাছাড়া হয়তো মেঘ জানলে তিহানের থেকে দূরে থাকবে, বা তিহান হয়তো ভবিষ্যতে লজ্জিত বোধ করবে। নুহা বলে, হয়তো ওর মন খারাপ, পরিবারের কোনো প্রবলেম হয়েছে। হয়তো। চল গিয়ে তিহানের সাথে কথা বলি। নুহা ভাবে, মেঘ যদি এখন তিহানের সাথে কথা বলে তবে হয়তো তিহান আরও কষ্ট পাবে। এখন তাদের দুইজনের দূরে থাকা উচিত। তাছাড়া আদ্রিয়ান স্যারও এখানে উপস্থিত রয়েছে। পরিস্থিতি সামলাতে নুহা বলে, হয়তো তিহান তার ব্যক্তিগত কথা শেয়ার করতে না চায়, তবে আমাদের জোর করা উচিত হবে না। আমি পরে ওর সাথে কথা বলে নিব। নুহার কথায় সম্মতি বলে উঠে, তুমি ঠিক বলেছ, পরে ওর সাথে কথা বলা ঠিক হবে। নুহা আর মেঘ গানের আয়োজন উপভোগ করতে থাকে। তিহান দূর থেকে মেঘের দিকে তাকায়। গান কৌতুক শুনে কত সুন্দর হাসছে। এই হাসির প্রেমে সে পড়েছিল, কিন্তু এখন তার থেকে দূরে থাকতে হবে। সবার পারফরমেন্সের মাঝে মেঘের গান করার আবদার আসে। নবীন বরণের দিন অনেক সুন্দর গান করেছিল মেঘ। সবার অনুরোধ রাখতে গিয়ে মেঘকে বাধ্য হয়ে গান করতে হয়। জিয়া তার জায়গায়
থেকে সরে গিয়ে দূরে বসে থাকা আদ্রিয়ানের শরীর ঘেঁষে বসে। আদ্রিয়ান বিরক্ত হয়, চোখ রাঙিয়ে তাকায় জিয়ার দিকে। জিয়া কিছুটা ভয় পায়। আদ্রিয়ান এইবার জায়গা থেকে উঠে আগে জিয়ার বসা জায়গায় মানে মেঘের পাশে বসে। বন্ধুদের থেকে গিটার নিয়ে মেঘ বাংলা গানের সুর তোলে, যা সে আদ্রিয়ানের উদ্দেশ্যে করে গায়। কি করে বল তোকে বোঝাই, হৃদয় জুড়ে তুই শুধু একাই, দুটি চোখে তোরই ছবি ভাসি দিবানিশি, তোকে অনেক ভালোবাসি, বড় বেশি ভালোবাসি। গল্প তোমার নামে নীলছে তারা। গল্পটি কেমন হয়েছে কমেন্ট করে বলবেন। পরবর্তী পর্ব সবার আগে পাওয়ার জন্য সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে গল্প পাবেন, তাছাড়া পাবেন না।